কুসুম ডিভোর্স পেপারে সিগনেচার করে দিয়ে চিরকালের জন্য আয়ুষকে মুক্তি দেওয়ার আগেই এবার আয়ুষ নিজেকে এই সমস্ত সমস্যার থেকে রীতিমতো ছুটি দিয়ে দিল, নিজে গায়ে নিজেই গান শ্যুট করে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম আয়ুষের চোখের সামনেই সিগনেচার করে দিয়ে চিরকালের জন্য আয়ুষের জীবন থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে এবং আয়ুষের চোখের সামনে সিগনেচার করতেই নেয়, ঠিক সেই সময় এই এক পর্যায়ে ঈশান যখন কিনা চিৎকার করে ওঠে এবং বলতে থাকে তাকে, ভাইদা ভাইদা এটা তুই কী করছিস, ভাইদা ভাইদা তুই শান্ত হ, ভাইদা তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর, ভাইদা এরকম পাগলামো করিস না। ঠিক সেই সময় কুসুম যখন কিনা তাকিয়ে এক দৃষ্টিতে রীতিমতো অবাক হয়ে যায় আয়ুষের দিকে তাকিয়ে এবং বলতে থাকে যে, ছোট সাহেবের আপনি কী করছেন। ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে, দেখো মা, আমি কোনো মতে তোমার সম্মান রাখতে গিয়ে আমি কোনো মতেই তোমার জীবন নষ্ট করতে পারবো না, এবং আমি যাকে অগ্নিসাক্ষী করে বিয়ে করেছি তার সঙ্গে তুমি কোনো মতেই আমাকে সুখে ঘর সংসার করতে দিবে না, সেটা আমি বুঝতে পেরে গিয়েছি। কারণ যদি তার সঙ্গে আমি সুখে ঘর সংসার করি তাহলে তুমি আত্মহত্যা করবে, এবং এই সমস্যার সমাধান একমাত্র এটাই হতে পারে যে আমি যদি পৃথিবী থেকে চিরকালের জন্য নিজেকে সরিয়ে ফেলি এবং আমি যদি পৃথিবী থেকে চলে যাই, তাহলে হয়তো এই আমাকে নিয়ে এত দিন ধরে যে টানা হেঁচড়া চলছে সেটা হয়তো বা চলবে না, আর কোনো মতে তৃষা হয়তো আমাকে বিয়ে করার জন্য যেহেতু করবে না। তাই আমি সমস্ত কিছু ভাবনা চিন্তা করে আমি একটা শেষ সমাধান বের করেছি, এবং সেটা এর থেকে ভালো আর কোনো কিছুই হতে পারে না। আমি চিরকালের জন্য তোমাদের সমস্ত লোকেদেরকে ছেড়ে চলে যাচ্ছি, এবং কুসুম তুমি যখন কিনা একবার আমার জীবন থেকে চিরকালের জন্য বিদায় নেওয়ার কথা ভেবেই ফেলেছো, তাহলে আমি আশা রাখবো যে হয়তো বা পরপারে গিয়ে অন্তত আমাদের একসঙ্গে দেখা হবে, সেখানে অন্তত আমরা এক হতে পারবো। তার কারণ এখানে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তুমি নিজেকে আমার কাছে আড়াল করে রাখবে, এবং তুমি কোনো মতে আমার হবে না, এবং আমি তোমাকে নিয়ে সুখে থাকতে পারবো না। এখানে পরিবারের লোকেরাও সমস্ত লোকেরা তোমাকে মেনে নিতে পারবে না, এবং সমস্ত লোকেরা তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিক, এবং আমার সঙ্গে ওরা অপমানজনক কথা বলুক তোমাকে নিয়ে, সেটাও আমি বরদাস্ত করতে পারবো না। তার থেকে বরঞ্চ আমি মরে যাই, এটাই আমার জন্য মঙ্গলের হবে। ঠিক সেই সময় সমস্ত লোকেদের মাঝখানে যখন কিনা আয়ুষ নিজে এর কপালে বন্দুক থেকে নিজে যখন কিনা শ্যুট করে সেখানে আত্মহত্যা করে মেঝেতে লুটিয়ে পড়ে, ঠিক সেই সময় কুসুম চিৎকার করে ওঠে এবং আয়ুষের উপরে ঝাঁপিয়ে পড়ে বলতে থাকে যে, ছোট সাহেব আপনি কী করেন, ছোট সাহেব আপনি এরকম পাগলামো কেন করলেন, এবার আপনি পৃথিবী থেকে চলে গেলেন, আপনি তো আমাকে শাস্তি দিয়ে গেলেন, আমি আপনাকে ছাড়া কী করে বাঁচবো ছোট সাহেব। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলিও যখন কিনা আয়ুষের উপরে লুটিয়ে পড়ে এবং বলতে থাকে যে, আয়ুষ আয়ুষ কথা বলো, রাজ তুমি তাকিয়ে দেখছো কি, এক্ষুনি আমাদের আয়ুষকে আমাদের হসপিটালে নিয়ে যেতে হবে। ঠিক সেই সময় রাজশেখর গাঙ্গুলি যখন বলতে থাকে যে, ছেলেটাকে তো রীতিমতো তোমরা অপমান অসম্মান করতে করতে নিজের জেদ বজায় রাখতে গিয়ে ইন্দ্রাণী শেষই করে দিয়েছো, এবার যখন ছেলেটা নিজে থেকে পৃথিবী থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তাহলে এর মাঝখানে কেন ব্যাঘাত ঘটাচ্ছ, যাওয়ার পথে তো অন্তত ওকে আর বিরক্ত করো না, কারণ তুমি তো তোমার সিদ্ধান্ত ওর উপরে চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েই ফেলেছো, তাই না। এখন ও তো সেটা মানবে না, তাই না। এখন ও যদি ফের একবার চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে ফিরে আসে, তখন কি তুমি ওর মনের ইচ্ছাটা পূরণ করতে দেবে, তো ওকে কোনো মতেই কুসুমকে নিয়ে সুখে ঘর সংসার করতে পারবে, সেখানে তো তুমি ব্যাঘাত ঘটাবে। তার থেকে বরঞ্চ ছেলেটা চলে গিয়েছে সেটাই মঙ্গলের না ইন্দ্রাণী। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে, সিদ্ধার্থ তুমিও কি একই রকম তোমার দাদার মতন কথা বলবে, নাকি এক্ষুনি আমার আয়ুষ হসপিটালে নিয়ে যাবে, আমার আয়ুষের কিছু হয়ে গেলে কিন্তু আমি কাউকে ছাড়বো না, আমি বলে রাখলাম। ঠিক সেই সময় এক পর্যায়ে এখানে বলতে থাকে যে, এক্ষুনি আমরা ভাইটাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।